একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন। আমি হেসে বললাম, দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহা খুশি। রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই 8 বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলছিল, অথচ আনন্দে ওনার চোখ জল জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল, কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি। রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তো শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয় আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যেন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করেছে, গরু খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল, তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষ করে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশেপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোন হাতে নিয়ে বললেন, এইটাই আইফোন যার জন্য মানুষ এত পাগল? আমি বললাম, আপনিও তো একটা আইফোন কিনতে পারেন, কি একটা ফোন ব্যবহার করেন যা অর্ধেক ভাঙা। উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এমন হয় যে নিজের জন্য একটুও ভাবে না? প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার তো ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বললেন, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে তা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে। আমি রেগে বললাম, ভাই তাই বলে নিজের জন্য কিছুই করবেন না? উনি হেসে বললেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণে রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমায়। ফোনে বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুবই কান্না করছিলেন। কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন, তখন ওনার গলার স্বর যেন পাল্টে গেল। উনি আমতা আমতা করে বললেন, এত টাকা? যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করবো? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো। সেইবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও। আমার তখন ইচ্ছা করছিল ওনার মুখে থুতু মারি, যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়ার কিছুই ভাবতো না। ছোট ভাইকে ফোনে যখন বললাম, তোমার ভাই তো তোমার জন্য কত কিছু করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তর দিল, ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি। এইরকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের সকল সকাল্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছে, তাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি। চোখের সামনে একটা লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের লাশ নয়, এটা একটা টাকা কামানোর মেশিন, যেটা এখন অচল হয়ে গেছে। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরেও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। একসময় যে মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবারের দেশে আনতেও চায় না, টাকা খরচ হবে বলে। অথচ মানুষটা পরিবারের জন্য আমৃত্যু কষ্ট করে গেছে। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছে মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ।